ইসরায়েলি দখলদারিত্ব শেষে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণে রাজি হামাস। যুদ্ধবিরতির পরবর্তী ধাপ শুরু না হওয়ায় যুক্তরাষ্ট্রের ব্যর্থতা বলছে তুরস্ক। শান্তি চুক্তির খুবই কাছাকাছি রাশিয়া ইউক্রেন, দাবি ন্যাটোর মার্কিন দূতের। ইতিবাচক বলছে কিয়েভও, পাল্টাপাল্টি হামলা অব্যাহত দুই দেশে। মিয়ানমারের সাগাইয়ে জান্তা বাহিনীর হামলায় নিহত 18। সেনা বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষের সময় থাইল্যান্ডে বোমার আঘাতে আহত 2। সতর্ক অবস্থানে থাই প্রতিরক্ষা বাহিনী। ভারতের গোয়ায় নাইট ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পর্যটক সহ 23 জনের মৃত্যু, দগ্ধ অন্তত 50। ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। এবং এশিয়ার 3 দেশে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় 1800, এখনও নিখোঁজ শতাধিক। টানা বৃষ্টিতে গ্রিসে আকস্মিক বন্যা, সতর্কতা জারি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। গাজায় ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করবে হামাস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ শুরু না হওয়াকে যুক্তরাষ্ট্রের বড় ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। দ্রুত ফিলিস্তিনে অন্তর্বর্তী স্থানীয় সরকার গঠনের মাধ্যমে হামাসের নিরস্ত্রীকরণে ট্রাম্পের হস্তক্ষেপের আহ্বান জানান তিনি। একপাক্ষিকভাবে রাফা সীমান্ত খোলার বিরোধিতা করেছে মুসলিম বিশ্বের নেতারা। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছে অন্তত 7 জন। নানা অজুহাতে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা চালানো ইসরায়েলের নিত্যদিনের ঘটনা। এতে প্রতিদিন হতাহত হচ্ছেন অনেকে। স্থানীয় সময় শনিবার ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে আবারও নিরীহ ফিলিস্তিনিদের ওপর গুলি ছোড়ে নেতানিয়াহুর সেনারা। পূর্বাঞ্চলে হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন স্থাপনা। প্রাণ বাঁচাতে শহরের অন্য প্রান্তে আশ্রয়ের খোঁজে ছুটছেন বাসিন্দারা। একই দিন পশ্চিম তীরের বাসিন্দাদের ওপর হামলা চালায় অবৈধ বসতি স্থাপনকারীরা। যুদ্ধবিরতি চুক্তির এই ভঙ্গুর দশা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আরব ও মুসলিম দেশের নেতারা। মার্কিন মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তির পরবর্তী পর্যায়ে দ্রুত কার্যকরের দাবি তাদের। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের দাবি, চুক্তির পরবর্তী ধাপে পৌঁছাতে না পারা যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য বিশাল পরাজয় বলে গণ্য হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি। বলেন, ফিলিস্তিনে একটি নির্ভরযোগ্য স্থানীয় প্রশাসন ও প্রশিক্ষিত পুলিশ বাহিনী তৈরির মাধ্যমে হামাস নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করা উচিত। এমনকি স্থানীয় পুলিশ বাহিনীর কাছে অস্ত্র হস্তান্তর করতে গোষ্ঠীটি রাজি বলেও জানান তিনি। এদিকে রাফা সীমান্ত একপাক্ষিকভাবে খুলে ফিলিস্তিনিদের মিশরে স্থানান্তরের পরিকল্পনার বিরোধিতা করেছেন মুসলিম দেশের নেতারা। দোহায় এক সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে দেশগুলো জানায়, ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী রাফা সীমান্ত 2 দিক থেকেই খুলে দেওয়া উচিত। একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে থেকে তা পুনর্নির্মাণের বিষয়েও সহমত জানান তারা। মিশরে ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার বিষয়ে অসম্মতি জানিয়ে যুদ্ধবিরতির অবস্থা পর্যবেক্ষণে দ্রুত ইয়েলো লাইনে আন্তর্জাতিক সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুদ্ধক্ষেত্রে জীবনের 2 দশক কাটালেও কখনো কোনো বেসামরিক নাগরিককে ক্ষতিগ্রস্ত করেননি বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। কাতারের দোহা ফোরামে যোগ দিয়ে তিনি জানান, যুদ্ধের এই দীর্ঘ সময় তিনি সম্মানের সঙ্গে কাটিয়েছেন। এমনকি প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই আঞ্চলিক স্থিতিশীলতার বার্তা পাঠালেও ইসরায়েল তা গ্রহণ করছে না বলে দাবি করেন তিনি। বলেন, গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েল সবার মধ্যেই শত্রু খুঁজছে। বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার প্রশাসনিক ক্ষমতা হাতে নেন আহমেদ আল শারা। এরপর থেকেই বিশ্বজুড়ে তার দেশ এবং প্রশাসনের জন্য সহযোগিতা ও মর্যাদার দাবি করে আসছেন তিনি। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গেও দেশটির সম্পর্ক ইতিবাচক দিকে এগোচ্ছে। সম্প্রতি তার নামের পাশাপাশি সিরিয়ার নাম থেকেও সন্ত্রাসী তকমা তুলে নিয়েছে মার্কিন সরকার। এর মধ্যেই কাতারের দোহা ফোরামে অংশ নেন প্রেসিডেন্ট শারা। সেখানে আল কায়েদার সঙ্গে তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে তিনি 20 বছরেরও বেশি সময় ব্যয় করেছেন, তবে তার সম্মানের সঙ্গে কোনো নিরপরাধ বেসামরিক নাগরিককে ক্ষতিগ্রস্ত করেননি বলেও জানান তিনি। সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনা মোতায়েন নিরাপত্তা সংকট তৈরি করছে বলে এ সময় দাবি করেন আল শারা। 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর থেকেই দক্ষিণ সিরিয়ার বড় অংশ ধরে রেখেছে ইসরায়েল। বাফার জোনের ভেতর বাইরে নিয়মিত অভিযান, সন্দেহভাজনদের তুলে নেওয়ার মতো ঘটনা ঘটছে অহরহ। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু সরকারকে অঞ্চলটি থেকে সরে আসার আহ্বান জানালেও তা কানে তোলেনি তেল আবিব। এ অবস্থায় আঞ্চলিক শান্তির জন্যই ইসরায়েলকে আগের অবস্থানে ফিরতে হবে বলে দাবি করেন শারা।
গাজা যুদ্ধকে কেন্দ্র করে গোটা আরব অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে ইসরায়েল। সবার মধ্যে শত্রু খুঁজছে। নিরাপত্তা রক্ষার নামে বিভিন্ন দেশে হামলা চালিয়ে ইসরায়েল ভূতের সঙ্গে লড়ছে বলেও মন্তব্য করেন সিরিয়ার প্রেসিডেন্ট। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সন্ত্রাসী দেশের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দিয়েছে কানাডা। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। একই সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল সাম HTS এর নামও সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সিরিয়ায় স্থিতিশীলতা ফেরাতে বিভিন্ন অংশীদারদের সঙ্গে সন্ত্রাস বিরোধী নানা উদ্যোগ নিয়েছে সারা প্রশাসন। এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে সিরিয়ার জনগণের পাশে থাকার কথা জানিয়েছে টরন্টো। শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে বলে জানিয়েছে ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া ও ইউক্রেন শান্তি চুক্তির খুবই কাছাকাছি পৌঁছেছে বলে দাবি করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে নিযুক্ত মার্কিন দূত ম্যাথিউ হুইটেকার। এদিকে শান্তি চুক্তি নিয়ে আশার আলো দেখা গেলেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ইউক্রেন। শান্তি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত এক সপ্তাহে রুশ বেসামরিক স্থাপনায় হামলার জবাবে তারা 5 দফায় ইউক্রেনের সামরিক শিল্পকেন্দ্র, জ্বালানি স্থাপনা, সামরিক পরিবহন নেটওয়ার্ক ও দূরপাল্লার ড্রোন তৈরির কারখানায় আঘাত এনেছে। এ সময় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 5টি নেপচুন ক্রুজ ক্ষেপণাস্ত্র, একটি মার্কিন নির্মিত হিমার্স রকেট এবং মোট 1120টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করে বলে দাবি করেছে। কৃষ্ণ সাগরে নৌবহর ও 7টি ইউক্রেনীয় মানববিহীন নৌকা ধ্বংসেরও দাবি করে রুশ সেনারা। ইউক্রেন জানায় তারা রাশিয়ার দক্ষিণাঞ্চলে ক্রাসনোদার এলাকায় একটি বন্দর ও সামারায় একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। একই দিনে ফ্রন্টলাইনে 106টি সংঘর্ষ হয়, যার মধ্যে পোক্রোভস্ক মুখী লড়াই সবচেয়ে ভয়াবহ ছিল। শুক্রবার রাতে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে 653টি ড্রোন ও 51টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে কিয়েভের কাছে একটি রেলওয়ে হাব ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেন দাবি করে তারা 585টি ড্রোন ও 30টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। কৃষ্ণ সাগরের শ্যাডো ফ্লিটের অংশ বলে পরিচিত তেলবাহী ট্যাঙ্কার কাইরোস ইউক্রেনীয় নৌড্রোনের আক্রমণে বিধ্বস্ত হয়ে পড়ে আছে বুলগেরিয়ার উপকূলে। খারাপ আবহাওয়ায় উদ্ধার অভিযান বারবার ব্যাহত হচ্ছে। তবে বুলগেরিয়া বলছে জাহাজটি স্থিতিশীল অবস্থায় ভেসে আছে এবং 10 সদস্যের বহুজাতিক ক্রু নিরাপদে রয়েছে। খাবার ও পানি মজুদ আছে প্রায় 3 দিনের মতো। এদিকে যুদ্ধের 4র্থ বর্ষপূর্তির কাছাকাছি এসে শান্তি আলোচনাও গতি পাচ্ছে। দোহার এক প্যানেলে যুক্তরাষ্ট্রের ন্যাটো দূত ম্যাথিউ হুইটেকার বলেন, মস্কো ও কিয়েভ শান্তি চুক্তির অনেক কাছাকাছি পৌঁছেছে। অন্যদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ট্রাম্পের নিযুক্ত শান্তি দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে তার গঠনমূলক আলোচনা হয়েছে। শান্তি আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে বলে ইঙ্গিত করেন তিনি। লন্ডনে সোমবার ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে বৈঠকেও যুদ্ধোত্তর নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। প্রতিনিয়ত ভেনেজুয়েলার উপর সামরিক চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ডমিনিকান রিপাবলিকে যুদ্ধ বিমান ও রণতরী পাঠিয়ে সাদার্ন স্পিয়ার অভিযানে নতুন মাত্রা যোগ করেছে ওয়াশিংটন। একই সময় ভেনেজুয়েলার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ ও সামরিক অভিযানের কারণে দেশটির অর্থনীতি পঙ্গু হয়ে যাচ্ছে বলে দাবি বিশ্লেষকদের। ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক তৎপরতার অংশ হিসেবে লাতিন আমেরিকার জলসীমায় পৌঁছেছে মার্কিন ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী যান USS থমাস হার্নার। ফ্লোরিডার মেপোর্ট ঘাঁটি থেকে সোমবার যাত্রা করা জাহাজটি এর আগে চলতি বছর 2 দফা লাতিন আমেরিকার গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন ছিল। শুধু তাই নয়, শিগগিরই ডমিনিকান রিপাবলিকে কয়েকটি মার্কিন সামরিক উড়োজাহাজ নামার কথা জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ওয়াশিংটন বলছে এটি মাদক বিরোধী অভিযান, যদিও বিশ্লেষকেরা বলছেন এটি ক্যারিবীয় অঞ্চলে মার্কিনদের সামরিক স্থায়িত্ব গড়ার কৌশল। ডমিনিকান প্রেসিডেন্ট লুইস আবিনাদের জানিয়েছেন, সান ইসিদ্রো এয়ারবেস ও লাস আমেরিকাস বিমানবন্দরের সীমিত এলাকা মার্কিন বাহিনীকে ব্যবহারের অনুমতি দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সমরমন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠকের পরই এমন সিদ্ধান্ত নেন তারা। এর মাধ্যমে অপারেশন সাদার্ন স্পিয়ারের অংশ হিসেবে দেশটিতে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করা হবে। চলতি বছরে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি 3 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানান বিশ্লেষকরা।
এদিকে বিতর্কের সৃষ্টি করেছে সেপ্টেম্বরের অভিযানের জন্য কমান্ডারকে বাহবা দেয়া অবস্থায় মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথের একটি ভিডিও। রিপাবলিকান ডেমোক্রেট উভয়ই এই অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। চলতি বছর ক্যারিবীয় জলসীমায় অন্তত 19টি সন্দেহভাজন নৌযানে মার্কিন হামলায় নিহত হয়েছেন অর্ধশতাধিক। অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞায় জর্জরিত ভেনেজুয়েলাকে উন্নয়ন থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছেন দেশটির জ্বালানি বিশেষজ্ঞ রামিরো রয়রো। বিশ্বের সর্ববৃহৎ তেলের মজুত থাকা সত্ত্বেও প্রযুক্তি, মুদ্রা লেনদেন ও সীমান্ত বাণিজ্যে মার্কিন অবরোধের প্রভাব ভেনেজুয়েলার অর্থনীতিকে পঙ্গু করে রেখেছে বলে দাবি করেন তিনি। ভারী অপরিশোধিত তেল উৎপাদনে যুক্তরাষ্ট্রের ঘাটতির কথা উল্লেখ করে রয়রো বলেন, ভেনেজুয়েলার তেলই মার্কিন শোধনাগারগুলোর প্রধান ভিত্তি, অথচ সামরিক চাপ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা সেই বাজারকেই অস্থিতিশীল করছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মিয়ানমারের সাগাইং অঞ্চলের তাবাইনে সেনাবাহিনীর বোমা হামলায় অন্তত 18 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 20 জন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে চালানো এই হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় আশপাশের বাড়িঘর। হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি জান্তা সরকার। এদিকে মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলা সংঘর্ষের সময় থাইল্যান্ডের ভূখণ্ডে গোলার আঘাতে 2 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মিয়ানমারের সাগাইং অঞ্চলের তাবাইন শহরে পরপর 2টি বোমা হামলা চালায় দেশটির সেনাবাহিনী। স্থানীয় প্রশাসনের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, একটি ব্যস্ত চায়ের দোকানে টিভিতে বক্সিং ম্যাচ খেলা দেখার সময় বিমান হামলা চালানো হয়। এতে হতাহত হন অনেকে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান কয়েকজন। জান্তা বাহিনীর ভয়াবহ এই হামলায় প্রাণহানির পাশাপাশি ধ্বংস হয়ে গেছে আশপাশের বাড়িঘর। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানের শব্দ শোনার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন বহু মানুষ। নিহতদের অনেককে শনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানান তারা, যদিও হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি জান্তা সরকার। এদিকে মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলা সংঘাতের সময় থাইল্যান্ডের ভূখণ্ডে গোলার আঘাতে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে থাই সরকার। শনিবার থাই চিফ অব ডিফেন্স জানান, মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলা লড়াইয়ে নিক্ষিপ্ত গোলা ভুল গতিপথে ছুটে থাই ভূখণ্ডে পড়েছে বলে প্রাথমিক প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটি শনাক্তের পর সীমান্তে অবস্থানরত ইউনিটগুলোকে তাৎক্ষণিকভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকার ঝুঁকিপূর্ণ গ্রামগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ারও প্রস্তুতি শুরু হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভারতের গোয়া রাজ্যে একটি নাইট ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পর্যটক সহ 23 জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অন্তত 50 জন। রোববার স্থানীয় সময় রাতে আরপোরা এলাকায় ক্লাবে বিস্ফোরণের পর মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বিশ্বব্যাপী পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ভারতের গোয়া। রাজ্যের উত্তরাঞ্চলের আরপোরা এলাকায় রোববার গভীর রাত 12টায় এক নাইট ক্লাবে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। মুহূর্তেই দাও দাও করে জ্বলে ওঠে ভবনটি। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পর্যটক ও ক্লাব কর্মীরা রয়েছেন। ঘটনাস্থলে ফায়ার ট্রাক ও অ্যাম্বুলেন্স উদ্ধার কাজ শুরু করে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাজ্য সরকার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাস্থল পরিদর্শন করে দুঃখ প্রকাশ করে বলেন, এটি অত্যন্ত বেদনাদায়ক দিন। তিনি জানান, বেশ কয়েকজন গুরুতর দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এবং বাকিরা মূলত ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন। গোয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গে তিনি নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখছেন এবং উদ্ধার ও সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। এদিকে মারা যাওয়াদের পরিবারকে 2 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। আহতদের জন্য 50 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে। একই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় হোস্টেলে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে শিশুসহ 11 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 14 জন। স্থানীয় সময় শনিবার ভোরে 3 বন্দুকধারী হোস্টেলটিতে ঢুকে লোকজনের দিকে নির্বিচারে গুলি ছোড়ে। পুলিশ জানায়, হামলায় 25 জন গুলিবিদ্ধ হন। হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। এখন পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। হোস্টেলটিতে অনুমোদনহীনভাবেই মদ বিক্রি হতো বলে জানা গেছে।
পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতে চামান ও স্পিন বোলদাক সীমান্তে দুই দেশের সেনারা রাতভর গুলি ছুড়েছে। এতে আফগানিস্তানের ৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার। এদিকে উত্তেজনার জেরে স্থবির হয়ে পড়েছে দুদেশের ওষুধ বাণিজ্য। সীমান্তে আটকা শত শত ওষুধের ট্রাক। $20 কোটি ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কয়েকদিন আগে সৌদি আরবে নতুন শান্তি আলোচনা হলেও কোনো ফল আসেনি আফগানিস্তান ও পাকিস্তান সংঘাতের। বৈঠক শেষে যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি দিলেও সীমান্তে আবারও শুরু হয়েছে গোলাগুলি। দুই দেশের চামান স্পিন বোলদাক সীমান্তে শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে আচমকাই শুরু হয় গুলি বিনিময়। এতে কয়েকজন বেসামরিক নাগরিক নিহতের দাবি করেছে তালেবান সরকার। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের অভিযোগ, পাকিস্তান প্রথমে কান্দাহারের দিকে হামলা চালায়, অন্যদিকে ইসলামাবাদ বলছে আফগান বাহিনী আগে বিনা উস্কানিতে গুলি ছোড়ে। চলতি বছর অক্টোবরে দুই দেশের মধ্যে ভয়াবহ সংঘর্ষে বহু মানুষের প্রাণহানি হয়। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সাময়িক শান্তি ফিরলেও সম্প্রতি পাকিস্তানে আত্মঘাতী ও সন্ত্রাসী হামলায় আবারও বাড়ে উত্তেজনা। পাকিস্তান দাবি করছে সরকারের মদদে আফগান নাগরিকরাই এসব হামলা চালাচ্ছে, কিন্তু কাবুল বলছে পাকিস্তানের ভেতর কি ঘটছে তার দায় তারা নেবে না। দুই পক্ষের পারস্পরিক অভিযোগে সীমান্ত পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। এদিকে উত্তেজনার জেরে স্থবির হয়ে পড়েছে দুদেশের ওষুধ বাণিজ্য। সীমান্তে আটকে আছে শত শত ওষুধের ট্রাক। $20 কোটি ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নাদিম মারজান, সময় সংবাদ। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনা অভিযানে ভারত সমর্থিত ফিতনা আল খাওয়ারিস গোষ্ঠীর 9 সদস্য নিহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এ তথ্য জানায়। এতে বলা হয়, শুক্রবার ট্যাঙ্ক ও লাক্কি মারওয়াত জেলায় সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়ার পর আলাদা অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। ট্যাঙ্ক জেলায় সেনাবাহিনী সন্ত্রাসীদের অবস্থানকে কার্যকরভাবে লক্ষ্যবস্তু বানায় এবং তীব্র গোলাগুলিতে 7 সন্ত্রাসী নিহত হয়। এছাড়া লাক্কি মারওয়াতে সেনা সদস্যদের আলাদা অভিযানে আরও 2 সন্ত্রাসী নিহত হয়। এ সময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। ভারতের কলকাতায় বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে সেখানে রাজনৈতিক তর্ক বিতর্ক প্রবল হয়ে উঠেছে। বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগেই ধর্মীয় মেরুকরণের রাজনীতি প্রকাশ্যে এসেছে। কলকাতা থেকে সুব্রত আচার্য জানাচ্ছেন বিস্তারিত। 6 ডিসেম্বর ভাঙা হয়েছিল ঐতিহাসিক বাবরি মসজিদ। 33 বছর ধরে চলমান সেই বিতর্কের আগুনে নতুন সংযোজন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের প্রস্তুতি। শনিবার সেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাজ্যের প্রায় সব জেলা থেকে বিপুল সংখ্যক মুসলিম সমবেত হন। অনেকের হাতে সেই ভিত্তিপ্রস্তর তৈরির জন্য ইট দেখা গেছে। এমনকি উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল বিজেপিকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন দল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূল এই দিনটিকে সংহতি দিবস হিসেবে উদযাপন করেছে। কলকাতার মেয়র রোডে আয়োজিত সভায় এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম নাম না করে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ করায় হুমায়ুনের সমালোচনা করেন। থেমে থাকেনি বিজেপিও। তৃণমূলকে খোঁচা দিয়ে মন্তব্য করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও। বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আছে। আজকে প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি কত বড় দূষণবাজ, কত বড় হিন্দু বিরোধী, কত বড় ভারতীয় সংস্কৃতির বিরোধী। মানুষের মধ্যে যে ভরসা ছিল যে ভারতবর্ষ আমার, সেই ধাঁচাটাকে ভেঙে দিয়ে সেই ভারতবর্ষের সেই ধাঁচা মানুষের বিশ্বাসের ওপর আঘাত সৃষ্টি করেছে এই বর্বর পার্টি বিজেপি, সেই আঘাত সৃষ্টি করেছে। তৃণমূল কংগ্রেস দীঘায় এর আগে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছে। নিউ টাউনে দুর্গা মন্দির করার কথা রয়েছে। উত্তরবঙ্গেও বেশ কয়েকটি মন্দির তৈরির ঘোষণা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে প্রধান দুটি দলের মূল এজেন্ডা ধর্মকে কেন্দ্র করে ভোটারদের নিজ দলে ভেড়ানো, আর সেই এজেন্ডায় রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে প্রচারণা, মন্দির মসজিদ নির্মাণ করে চলেছে। তবে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যবাসী ধর্মীয় মেরুকরণে ভাগ হন কিনা সেটা বোঝা যাবে বিধানসভার ফল প্রকাশের পর। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। জার্মানির বার্লিনের পুলিশ এখন থেকে সন্দেহভাজন অপরাধে অভিযুক্ত বা সাধারণ মানুষের বাড়িতেও গোপনে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে নজরদারি চালাতে পারবে। অগোচরে ব্যক্তিগত তথ্য সংগ্রহের এই ক্ষমতা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। অনেকে বলছেন এতে নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে। বার্লিন থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানিতে প্রতিনিয়ত পাল্টাচ্ছে অপরাধের ধরন, নিত্য নতুন কৌশল ব্যবহার করছে দুষ্কৃতিকারীরা। এ কারণে সম্ভাব্য সন্ত্রাসী কার্যকলাপ ঠেকাতে এবং সন্দেহভাজনদের আগেই শনাক্ত করতে বার্লিন পুলিশকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এখন পুলিশ চাইলে কারো বাড়িতে অভিযান চালাতে পারবে এবং তাদের ল্যান্ডফোন, মোবাইল, ল্যাপটপ বা ইন্টারনেট ডিভাইসে সফটওয়্যার বসিয়ে তথ্য সংগ্রহ করতে পারবে। সবকিছুই হবে গোপনে গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে। পুলিশের সন্দেহের তালিকায় থাকা যে কোনো ব্যক্তির বাড়িতে বডিক্যাম নিয়ে অভিযান চালানো যাবে। অপরাধে ব্যবহৃত গাড়ির নম্বর প্লেট বা সন্দেহভাজনের বায়োমেট্রিক ছবি দ্রুত শনাক্ত করতে এআই প্রযুক্তি ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে। বার্লিনের স্থানীয় রাজ্যসভার ভোটে সিডিইউ, এসপিডি ও প্রধান বিরোধী দল এএফটি এসব ক্ষমতা অনুমোদন করেছে। তবে এসব ক্ষমতা নিয়ে সমালোচনা বাড়ছে। অনেকেই বলছে এটি সংবিধান লঙ্ঘন, এতে ব্যক্তিগত জীবনে পুলিশ অতিরিক্ত হস্তক্ষেপ করবে। সমালোচকদের মতে এমন আইনে নিরপরাধ মানুষেরও ক্ষতির পাশাপাশি সীমিত হতে পারে ব্যক্তিগত স্বাধীনতাও। এর আগে দেশটির মেকলেনবুর্গ-ফরপোমের্ন প্রদেশের নিরাপত্তা বাহিনীকে একই ধরনের ক্ষমতা দেওয়া হয়েছিল। সাম্প্রতিক সময়ে খুন, ছুরি হামলা, নারীর প্রতি সহিংসতা, প্রতারণা এবং একই সাথে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সাইবার হামলার ঘটনা সহ অপরাধের নানা শাখা প্রশাখা বিস্তার লাভ ঘটেছে গোটা জার্মানি জুড়ে। এই অবস্থায় জার্মানির পুলিশ প্রশাসনকে আরও বেশি সুদক্ষ করার কোনো বিকল্প নাই বলছেন এদেশের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে বন্ধ হতে যাচ্ছে মার্কিন নবজাতকদের জন্য বাধ্যতামূলক হেপাটাইটিস বি টিকা দেয়া। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ভ্যাকসিন কমিটি জানায়, জন্মের সময় সকল নবজাতককে হেপাটাইটিস বি টিকা দেওয়ার জন্য কয়েক দশক ধরে চলমান সুপারিশ বাতিল করা হবে। প্রস্তাবে বলা হয়, কেবল যেসব নারীর শরীরে এই ভাইরাস পাওয়া যাবে তাদের সন্তানদের টিকা দেওয়া হবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে একটি নীতিপত্রে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্ট্রেলিয়ায় অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট বাতিলের প্রক্রিয়া শুরু করেছে মেটা। শনিবার রয়টার্স পরিচালিত একটি অপ্রাপ্তবয়স্ক ফেসবুক প্রোফাইল বন্ধ করেছে সংস্থাটি। অস্ট্রেলিয়ায় 10 ডিসেম্বর থেকে 16 বছরের কম প্রবাসীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারে নিষেধাজ্ঞা আইন কার্যকর হতে যাচ্ছে। মেটা জানায়, তারা 4 ডিসেম্বর থেকেই ধাপে ধাপে এসব অ্যাকাউন্ট বন্ধ করা শুরু করেছে এবং আইন কার্যকর হওয়ার আগেই প্রক্রিয়া শেষ হবে। ব্যবহারকারীরা মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন, কেননা প্ল্যাটফর্মটি নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। আইন ভঙ্গ করলে যে কোনো প্ল্যাটফর্মের বিরুদ্ধে সর্বোচ্চ 49.5 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানার বিধান রাখা হয়েছে। দেখছেন আন্তর্জাতিক সময়। আবারও ভয়াবহ বন্যার মুখোমুখি ইউরোপের দেশ গ্রিস। শনিবার প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যার কারণে বিভিন্ন এলাকা জুড়ে 112টি জরুরি সতর্কতা জারি করেছে প্রশাসন। তবে সরকারের অবহেলা ও পরিকল্পনার অভাবকেই প্রতি বছরের বন্যার কারণ হিসেবে উল্লেখ করছেন স্থানীয়রা। এদিকে এশিয়ার দেশ ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার বন্যায় ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বন্যার ভয়াবহতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। স্থানীয় সময় শনিবার ঘূর্ণিঝড় বাইরনের প্রভাবে গ্রিসের এনিপাস নদীর পানি উপচে ওঠে। আকস্মিক বন্যার মুখোমুখি হয় দেশটির বেশ কয়েকটি অঞ্চল। নিচু এলাকাগুলোতে অন্তত 112টি জরুরি সতর্কতা জারি করে প্রশাসন। বাসিন্দাদের উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রতি বছরই বন্যার মুখোমুখি হওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। সরকারের যথাযথ পদক্ষেপের অভাবেই ক্ষয়ক্ষতি বাড়ছে বলে অভিযোগ তাদের। পৌরসভা বা আঞ্চলিক কর্তৃপক্ষ কিছুই করেনি।
প্রতি বছর একই সমস্যার পুনরাবৃত্তি হয়। প্রতিবার বৃষ্টি হলেই এখানে বন্যা দেখা দেয়। দিনে দিনে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এদিকে ইন্দোনেশিয়ার বন্যায় প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা, স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি। এখনো নিখোঁজ শতাধিক মানুষ। রাস্তাঘাট ধ্বংস হয়ে যাওয়ায় খাবার, ওষুধ ও বিশুদ্ধ পানি পৌঁছাতে হিমশিম খাচ্ছে সেনাবাহিনী। আকাশপথে ত্রাণ ফেলার ব্যবস্থা করেছে প্রশাসন। এদিকে আচে তামিয়াংয়ের অনেক জায়গায় ত্রাণ পৌঁছাতে দেরি হওয়ায় বাসিন্দারা খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য দোকানপাট লুট করতে বাধ্য হয়েছেন। বন্যায় ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে ক্যান্ডি শহরে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েক। এ সময় প্রভাবশালী এক বৌদ্ধ ভিক্ষুর সঙ্গে দেখা করার পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনর্নির্মাণ নিয়ে ব্রিফিং দেন তিনি। দ্রুত এই প্রক্রিয়া শুরুরও নির্দেশ দেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভয়াবহ দাবানলের কবলে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য। ৭৬টিরও বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ১৯টি বাড়িঘর, আগুন গ্রাস করেছে ১০,০০০ হেক্টর বনভূমি। দাবানলের ভয়াবহতায় বেশ কয়েকটি এলাকায় সর্বোচ্চ জরুরি সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। জীবন বাঁচাতে নিরাপদ স্থানে সরে যাচ্ছে বাসিন্দারা। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে একের পর এক বাড়িঘর, পুড়ছে বনাঞ্চল। ভয়াবহ দাবানলের কবলে পড়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। এরই মধ্যে ভস্মীভূত হয়ে গেছে হাজার হাজার হেক্টর বনভূমি। রাজ্য জুড়ে অর্ধশতাধিক স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। সিডনি থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে অবস্থিত উলেওয়েংয়ে দাবানলে পুড়ে গেছে কয়েকটি বাড়িঘর। উত্তরাঞ্চলের আপার হান্টার এলাকার পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে হাজার হাজার হেক্টর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। সিডনিতে এক জরুরি সংবাদ সম্মেলনে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের প্রধান ক্রিস মিন্স জানান, আগুন নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দমকল কর্মীরা। ভারী যানবাহনের পাশাপাশি হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। বেশ কয়েকটি এলাকায় দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলেও জানান মিন্স। নিউ সাউথ ওয়েলসের বিভিন্ন স্থানে দাবানল ছড়িয়ে গেছে, যার মধ্যে ১৯টি স্থানে এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। এসব এলাকায় আগুন নিয়ন্ত্রণে শত শত অগ্নি নির্বাপন যান কাজ করছে। দাবানলের ভয়াবহতায় বেশ কয়েকটি এলাকায় সর্বোচ্চ জরুরি সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে জনবহুল এলাকায় বসবাসকারী হাজারো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে বাতাসের গতিবেগ বাড়লে আগুন আরও বিস্তৃত হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। বৈরী আবহাওয়া অপেক্ষা করে দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয়েছে ফিনল্যান্ডের ১০৮তম স্বাধীনতা দিবস। যুদ্ধ সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও সর্বস্তরের মানুষ। স্মরণ করেন জাতির বীরদের। কয়েক কিলোমিটার ব্যাপী দীর্ঘ মশাল মিছিলে নজর কাড়ে সবার। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্টে বিস্তারিত। সকাল থেকে গুমোট আবহাওয়া, দেখা নেই সূর্যের। এর মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো বা মুষলধারে। সবকিছু উপেক্ষা করে মানুষের ঢল নামে ফিনল্যান্ডের হেলসিঙ্কির যুদ্ধ সমাধিতে। স্বাধীন ফিনল্যান্ডের জাতীয় বীরদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে ছাতা হাতে হাজারো মানুষ। কেউ বা ভিজে ভিজেই নীরবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন সমাধিস্থলে। ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সন্তানদের সঙ্গে করে নিয়ে আসেন বাবা মা। ঠিক 10:30টায় হেলসিঙ্কির হিয়েতানিয়েমি সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টুপ ও প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো। জাতীয় সঙ্গীত বাজতেই পুরো পরিবেশ হয়ে ওঠে আরো গম্ভীর। এরপর শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি থেকে শুরু করে সব পর্যায়ের লোকজন এসে এই সমাধিস্থলে সম্মান প্রদর্শন করেছেন। এরপর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজকের স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। বিকেলের সবচেয়ে বড় আয়োজন ছিল মশাল মিছিল। কয়েক কিলোমিটার দীর্ঘ এই মিছিল শুরু হয় তোলনতরি থেকে, সিলেটি স্কোয়ার হয়ে হিয়েতানিয়েমি যুদ্ধ সমাধিতে গিয়ে শেষ হয়। এ সময় দ্রোহ আর প্রতিবাদের গান গাইতে দেখা যায় মিছিলে অংশগ্রহণকারীদের। রাস্তার দুপাশে দাঁড়িয়ে এ দৃশ্য উপভোগ করেন নগরবাসী। এছাড়াও কয়েকটি সংগঠন, রাজনৈতিক দলের মিছিল ও সমাবেশ হয় হেলসিঙ্কিতে। রাতে রাষ্ট্রপতি প্রাসাদে অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবসের ঐতিহ্যবাহী অভ্যর্থনা, যা প্রতি বছরের মতো এবারও নজর কাড়ে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড।
দক্ষিণ কোরিয়ায় ক্রিসমাস হয়ে উঠেছে আনন্দ, সাজসজ্জা ও পারিবারিক সময় কাটানোর একটি বর্ণিল উৎসব। দেশটিতে জনসংখ্যার প্রায় 1/5 খ্রিস্টান হওয়ায় রাজধানী সিউল সহ কোরিয়ার ছোট বড় শহরগুলোতে শুরু হয় আলোকসজ্জার উৎসব। ডিসেম্বর শুরু থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। কোরিয়ার বিভিন্ন শপিং মলও ক্রিসমাস থিমে সাজানো থাকে। অনেকেই আবার সান্তা ক্লজের সঙ্গে ছবিও তুলেছেন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ার শহরগুলো সেজে উঠেছে বর্ণিল আলোয়। দেশটির মোট জনসংখ্যার 1/5 খ্রিস্টান, যার মধ্যে 20% প্রোটেস্ট্যান্ট এবং 11% ক্যাথলিক। ক্রিসমাসকে কেন্দ্র করে নানা রঙের আলোয় সাজসজ্জায় সেজেছে বিভিন্ন শহর। বিশেষ করে রাজধানী সিউলের মিয়ংদং, দংদেমুন, লোত্তে টাওয়ার এবং সিউল সিটি হল স্কোয়ারে বসানো হয়েছে বিশাল আকৃতির ক্রিসমাস ট্রি, যা দেশি বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ। শপিং মলগুলো সাজানো হয়েছে ক্রিসমাস থিমে। বড় শপিং মল, পার্ক কিংবা ক্রিসমাস ইভেন্ট, যেখানেই সান্তা ক্লজ বসে থাকেন সেখানেই দেখা যায় সান্তার কোলে বসে বা তার পাশে দাঁড়িয়ে শিশুদের ছবি তুলতে। হ্যাপি ক্রিসমাসের সবচেয়ে আনন্দময় মুহূর্তগুলোর একটি হলো এই লাল পোশাকে সান্তা ক্লজ। আমার সাথে সবচেয়ে বেশি আনন্দ পায় ছোট শিশুরা। এই শপিং মলের মধ্যে শিশুদের সাথে ছবি তোলা এবং তাদের আনন্দ দেওয়ার জন্যই আমি সান্তা ক্লজ সাজে সেজেছি। ডিসেম্বর মাস জুড়ে মার্কেটগুলোতে উৎসব অফার, উপহার প্যাকেজ এবং শহর জুড়ে উইন্টার ফেস্টিভ্যাল থাকে। এইসব উৎসবমুখর পরিবেশ যা বছরের শেষ সময়টাকে আরো বিশেষ করে তোলে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। ফ্রান্সের লিওনে শুরু হয়েছে ফেস্টিভ্যাল অফ লাইটস বা আলোর উৎসব। শুক্রবার থেকে শুরু হয় উৎসবে ঐতিহাসিক স্থাপনা ও সরকারি ভবন জুড়ে প্রজেক্টরের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন চিত্রকল্প। চলছে ড্রোন শো। এবার উৎসবে স্থান পেয়েছে ফ্রান্স সহ বিভিন্ন দেশের শিল্পীদের তৈরি প্রায় 20টি আলোকচিত্র। 4 দিনব্যাপী এই আয়োজন দেখতে এবার প্রায় 20 লাখ দর্শক অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা আয়োজকদের। ঝলমলে আলোকসজ্জায় আলোকিত চারপাশ, রঙিন আলো আর মানুষের সমাগমে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। আনন্দঘন এ দৃশ্য ফ্রান্সের ঐতিহাসিক শহর লিওনের। প্রতি বছরের মতো এবারও ফ্রান্সে শুরু হয়েছে ফেস্টিভ্যাল অফ লাইটস। স্থানীয় সময় শুক্রবার থেকে দেশটির ঐতিহাসিক শহর লিওনে আয়োজন করা হয় রঙিন এ আলোর উৎসব। আকাশে চলছে ড্রোন শো। শহরের ঐতিহাসিক স্থাপনা ও সরকারি ভবন জুড়ে লেজার রশ্মি আর প্রজেক্টরের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় দৃষ্টিনন্দন সব চিত্রকল্প। এবারের উৎসবে শহরের ভবন, চত্বর আর রাস্তাগুলোকে রঙিন করে তুলতে ব্যবহার করা হচ্ছে ফ্রান্স সহ বিভিন্ন দেশের শিল্পীদের তৈরি প্রায় 20টি আলোকচিত্র। উৎসবের প্রধান দিন আগামী সোমবারে বাসিন্দারা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী বাড়িঘরের জানালায় মোমবাতি জ্বালিয়ে যীশু খ্রিস্টের মায়ের প্রতি শ্রদ্ধা জানাবেন। 4 দিনব্যাপী এই উৎসব দেখতে ভিড় করছেন স্থানীয় সহ পর্যটকরাও। নাচে গানে উপভোগ করছেন আয়োজন। এবার প্রায় 20 লাখ দর্শক অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা আয়োজকদের। উৎসব ঘিরে শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের আলাস্কা কানাডার সীমান্তে দুর্গম বনে 7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় শনিবার রাতে কানাডার উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত ইউকোন অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় এ ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় ভূমিকম্পটির উৎপত্তি স্থল আলাস্কার রাজধানী জুনো থেকে প্রায় 370 কিলোমিটার উত্তর পশ্চিম এবং ইউকোনের হোয়াইটহর্স থেকে 250 কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পের পর আলাস্কায় 20 বারের বেশি আফটার শক হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। আসছে ফিফা বিশ্বকাপে মেসি রোনালদোর দেখা হচ্ছে কোয়ার্টার ফাইনালে। দুদলই যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথম রাউন্ড শেষ করে তবে শীর্ষ 8-এ দেখা হবে তাদের। এছাড়াও কোয়ার্টার ফাইনালেই বিদায় ঘণ্টা বেজে যেতে পারে ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন, ইংল্যান্ডের মতো দলগুলোর। অন্যদিকে ব্রাজিল এবং আর্জেন্টিনা নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালের আগে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই।
ড্রর পর সূচি বলছে লিও মেসির আর্জেন্টিনা এবং CR7 এর পর্তুগালের দেখা হয়ে যেতে পারে শীর্ষ 8-এ। তবে এজন্য দু দলকেই টপ করতে হবে নিজ নিজ গ্রুপে। যদি কেউ রানার্স আপ কিংবা গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর মাঝে সেরা 8-এ থাকে তখন সমীকরণ হয়ে যাবে ভিন্ন, কারণ দ্বিতীয় রাউন্ডে তখন একে অন্যকে সামলাতে হবে কঠিন প্রতিপক্ষ। শুধু আর্জেন্টিনা কিংবা পর্তুগাল নয়, আসছে বিশ্বকাপে ফেভারিটদের বড় একটা অংশের বিদায় ঘণ্টা বাজবে কোয়ার্টার ফাইনালে বিগ ম্যাচের মধ্য দিয়ে। গ্রুপ পর্বে সবার পারফরমেন্স আপ টু দ্য মার্ক থাকলে এবং দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে যদি অপ্রত্যাশিত কিছু না ঘটে, তবে শীর্ষ 8-এ ফ্রান্সের প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ডস, স্পেন মুখোমুখি হবে বেলজিয়ামের এবং ব্রাজিলকে সামলাতে হবে ইংল্যান্ড। ফুটবল বিশ্বের সবচেয়ে প্রত্যাশিত ম্যাচ অর্থাৎ ব্রাজিল আর্জেন্টিনা সুপার ক্লাসিকো হওয়ার সম্ভাবনা আছে মার্কিন বিশ্বকাপেও, তবে সেটা ফাইনালে না হয়ে যেতে পারে সেমিফাইনালেই। যদিও এই ম্যাচের পূর্ব শর্ত হচ্ছে দুই দলকেই গ্রুপ পর্ব শেষ করতে হবে শীর্ষে থেকে, একই সঙ্গে পরের রাউন্ডগুলোতেও পেরোতে হবে প্রতিপক্ষের বাধা। আর যদি গ্রুপ পর্যায়ে হিসেব বদলে যায় তাহলে সমীকরণ বদলে যাবে তাদের শীর্ষ 4-এরও। বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হলেও এখনও বাকি আছে 6টি স্পট। ইন্টার কনফেডারেশন প্লে অফ শেষ করে গ্রুপগুলোতে জায়গা করে নিতে পারে ইতালির মতো হট ফেভারিট টিম। সেক্ষেত্রে গ্রুপ পর্বের ম্যাচগুলোতেই ব্যাপক থ্রিল উপহার পেতে পারেন ভক্তরা। তাছাড়াও বেশ কিছু টিমকে ভাবা হচ্ছে আন্ডারডগ হিসেবে। সুতরাং ফেভারিটদের কারো বিদায় আসরের শুরুর দিকে হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। SM ইকবাল, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসরায়েলি দখলদারিত্ব শেষে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণে রাজি হামাস। যুদ্ধবিরতির পরবর্তী ধাপ শুরু না হওয়ায় যুক্তরাষ্ট্রের ব্যর্থতা বলছে তুরস্ক। শান্তি চুক্তির খুবই কাছাকাছি রাশিয়া ইউক্রেন, দাবি ন্যাটোর মার্কিন দূতের। ইতিবাচক বলছে কিয়েভও, পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে দুই দেশ। এবং ভারতের গোয়ায় নাইট ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পর্যটক সহ 25 জনের মৃত্যু, দগ্ধ অন্তত 50। ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন শবনম নিবিড়। ধন্যবাদ কাজল। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।